নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আর এই ভালো থাকার শুভ কামনাটা সবসময় করি মানুষকে, এই জন্য যে ভালো থাকতেই হবে। কেননা একদিন বাঁচার জন্য অনেক দিন আমাদের লড়তে হয়, সারাটা সকাল থেকে রাত অবধি লড়তে হয়। আর সেই পরিশ্রমের মাধ্যমগুলো যখন যোগাযোগগুলো ঠিকমতো আসে না বা ঠিকমতো মানুষের কাছে ধরা দেয় না, এবং সে ভিতর থেকে জানে যে সাকসেসটা আমার প্রাপ্য, তখন পায় না, তখনই কিন্তু দরকার পড়ে জ্যোতিষীর। আর জ্যোতিষটা কি? সেই জায়গাটায় যে জ্যোতিষ হচ্ছে এমনই একটি জিনিস যেটি সম্পূর্ণ নেচার ভিত্তিক জিনিস, নেচারের ওপরে চলে। এছাড়া যদি আর কেউ কিছু বোঝাতে পারে বা কেউ কিছু বোঝায়, মানতে পারে সবাই, কিন্তু আমি মানব না। কেননা আমি জানি যে কতগুলো জিনিস, যেমন অগ্নি, পৃথ্বী, বায়ু, জল আর চর স্থির দ্বিস্বভাব, এর মিশ্রণে এই যে দেখবেন অগ্নি রাশি 3টি রাশি, পৃথ্বী রাশি 3টে রাশি, বায়ু রাশি 3টি রাশি, জল রাশি 3টি জল, এই দ্বাদশ রাশি 3 4 12 নেচারের মধ্যে চলে। আবার চর স্থির দ্বিস্বভাবের মধ্যে চর 4টি, স্থির 4টি, দ্বিস্বভাব 4টি, এই 3 4 12 দ্বাদশ রাশির। তাহলে 12 + 12 এই 24 গুণের মধ্যে মানুষকে চলতে হয়, তার মধ্যে 27 নক্ষত্র। এই যে নক্ষত্রগুলো, আমি এর আগেও অনেকবার বলেছিলাম যে মানুষের যেমন শরীর যেমন দেখতে যেমন হয়, তার উপরে যেমন একটা বসন চাপালে তার আলাদা জিনিস আসে, গ্রহের উপরে নক্ষত্র সেই বসন। সেই গ্রহের সাথে সেই নক্ষত্রের নেচারের যদি মিল না থাকে বা কোনো রকম কোনো অমিল আসে, তাহলে মানুষের বিপরীতধর্মী কাজগুলো শুরু হয়। জ্যোতিষ আসলে, জ্যোতিষকে দেখালে বা জ্যোতিষের কাছে নিয়ে আসলে, তার প্রতিকার করলে লক্ষ লক্ষ টাকা আসে না, বা ভালো কর্পোরেট জায়গায় চাকরি আসে না, বা সরকারি জায়গায় বিরাট চাকরি আসে না। যোগটা আছে কিনা, কোন সময় সে যোগটা আছে। আর যোগটা নির্ধারিত হয় লগ্নের উপরে, রাশির উপরে, দশার উপরে। লগ্ন মানে মুহূর্ত, মুহূর্ত, কাল, সময়। আর এই কাল, সময়, মুহূর্ত, লগ্ন দ্বাদশ রাশি হিসেবে প্রত্যেকটি দেখবেন ওই 2 ঘন্টা করে লগ্ন ঘরে, একটি ঘরে স্থায়ী থাকে। 12টা রাশি 24 ঘন্টা। এই 24 ঘন্টায় সে ঘুরে আসে। সকালবেলা সূর্য উদয় যে সময় যে লগ্নে থাকে, তার অস্তের সময় তার 7ম লগ্নে যায়, মানে 180 ডিগ্রি। আবার 24 ঘন্টা পরে সেই লগ্ন যে রাশি থেকে উদিত হয়েছিল সেই রাশিতে পৌঁছায়। তাহলে লগ্ন মানে কে? আমি। আমার চারিপাশে যে জিনিসগুলো ছড়িয়ে আছে, সেই জিনিসের নেচারগুলো আমার মধ্যে আসে। কোথার থেকে আসে? আমার জেনেটিক থেকে, পিতামাতার থেকে। এবং আমি যে ঘরে বড় হই, পরিবেশ, ওই যে বললাম একটু বস্তু এবং একটি পদার্থ, বাবা মার থেকে পেয়েছি, এবং যে পরিবেশ থেকে আমি বড় হয়েছি, দুটো জিনিস আমি সংগ্রহ করেছি। তৃতীয় পদক্ষেপ দিচ্ছি বহির্জগতে, শিক্ষা আরম্ভে, শিক্ষা শেষে কর্ম, কর্মের পরে বিবাহ, বিবাহের পরে সংসার, সংসার শেষে বার্ধক্য, তারপরে তার মৃত্যু। এই যে কাজগুলো ঠিক মতো মানুষ করতে পারবে কি না, সেই জায়গাটায় কিছু প্রশ্ন থেকে যায়। এবং সেই প্রশ্নগুলোর সমাধান মানুষকে নেচার ভিত্তিক দিতে হয়। যেমন মীন লগ্ন, মীন রাশির জলরাশি। মীন লগ্ন, মীন রাশি, জলরাশি। তাহলে মীন লগ্ন, মীন রাশির 9ম ঘরটিও জলরাশি। মীন লগ্ন, মীন রাশির 5ম ঘরটিও জলরাশি। কর্কটের ঘর,
এবং বৃশ্চিকের ঘর, চন্দ্রের ঘর এবং মঙ্গলের ঘর, 5th আর 9th হাউস। তাহলে 12টা ঘরের মধ্যে কি 5 আর 9 সম্পর্কযুক্ত, আর কোনো নেই? তাহলে দ্বিতীয় ধনস্থান, তৃতীয় হচ্ছে যোগাযোগের স্থান, চতুর্থ হচ্ছে মাতৃস্থান, পঞ্চম হচ্ছে উচ্চশিক্ষার স্থান, প্রেম বিবাহ স্থান, এবং পঞ্চমের প্রেম ভালোবাসা বিবাহে পরিপূর্ণ হবে কিনা তার সপ্তম। সপ্তমের বিবাহ কতখানি ভালোভাবে তার কাজ করবে, সপ্তমের নবম লগ্নের তৃতীয়। তাহলে এই জিনিসগুলো যখন আপনি ভাঙতে না পারবেন তখন একটি রাশিফলকে পুরো বিচার করা যায় না। তাহলে মীন লগ্ন, মীন রাশি, জলরাশি, দ্বিতীয় ঘর অগ্নির ঘর, তার ভাগ্যের ঘর জলের ঘর, তার উচ্চশিক্ষা জলের ঘর, প্রেম ভালোবাসা সমস্ত জলের ঘর। তাহলে জলের নেচার কি? নিম্ন দিকে যাওয়া, নিচের দিকে প্রবাহিত হওয়া। হাওয়ার ধর্ম কি? উপরের দিকে ওঠা। তাহলে এই দুই ধর্ম যদি নিচের দিকে, হাওয়া উপরের দিকে উঠছে, জল নিচের দিকে নামছে, তাহলে সেই জলরাশির যে গ্রহ দুটি, যে লগ্ন, যে রাশি সে পেয়েছে, বৃহস্পতি তার লগ্ন রাশি, পঞ্চম তার চন্দ্র এবং নবম তার মঙ্গল। এই চন্দ্র মঙ্গল বৃহস্পতি যদি অষ্টম দ্বাদশ ষষ্ঠ তৃতীয় কানেকশন করে, তাহলে সেই ষষ্ঠ অষ্টম দ্বাদশ তৃতীয় কানেকশনের অধিপতিরা যদি ভালো ভালো জায়গায় না থাকতে পারে, তাহলে পঞ্চম নবম দিয়ে কোনো কাজ হবে না, 5th 9th বিচার করে আসে না। তাহলে মীন লগ্ন, মীন রাশিতে 25, 26, 27 তিনটি নক্ষত্র আছে। শেষ নক্ষত্র রেবতী নক্ষত্র, 12 রাশির শেষ নক্ষত্র রেবতী নক্ষত্র। 25 বৃহস্পতির নক্ষত্র, 26 শনির নক্ষত্র, আর 27 বুধের নক্ষত্র। তাহলে প্রতিটি জলরাশিতে, এবং দেখবেন যে মীন, বৃশ্চিক আর কর্কট তিনটে জলরাশিতে একই নক্ষত্র আছে। ওই বৃহস্পতি, শনি আর বুধ। কর্কটে আছে 7, 8, 9, বৃশ্চিকে আছে 16, 17, 18। বৃহস্পতি দিয়ে শুরু এবং বুধে গিয়ে শেষ। অথচ রাশিচক্রের মধ্যে কালপুরুষের ঘরের থেকে মঙ্গল দিয়ে শুরু, বৃহস্পতিতে শেষ। তৃতীয় ঘর, ষষ্ঠ ঘর বুধের ঘর। কিন্তু প্রত্যেকটি রাশির যে 120 ডিগ্রি যে ভাঙা হচ্ছে, 120কে যদি কর্কট রাশিকে শেষ করা যায়, তাহলে 120, 120, 120, 360 ডিগ্রির সার্কেল। সেই 360 ডিগ্রির মধ্যে প্রত্যেকটি শেষ হয়েছে বুধের নক্ষত্র থেকে, 9, 18, 27। তাহলে বুধ কি? ছোট্ট একটি প্ল্যানেট। এরকম ছোট্ট ছোট্ট ঘটনা একটা মানুষের জীবনের মধ্যে বিপদ এনে দিতে পারে, গুরুত্বহীন। কে কি বললো, কে কি শুনলো, কে কি করলো, টাইমটা আমার টাইমটা আমি পাস করি। কারোর কথা শুনে বা কারোর কথাকে সমালোচনা করে নিজে বড় হওয়া যায় না। কেন, ক্যামেরার ওপাশে যারা বসে আছে আমার থেকে অনেক বুদ্ধিমান, বুদ্ধিমতী, অনেক বুদ্ধি রাখে তারা। এই করে দেবো, সেই করে দেবো, জ্যোতিষ দিয়ে এই করা যায়, কিচ্ছু করা যায় না। আমি বলছি কিচ্ছু করা যায় না। যদি যোগ থাকে এবং যদি সেটা বিপরীতে যায়, সেই জায়গাটায় ভাইব্রেশন ডেভেলপ করা যায়, নেচার চেঞ্জ করে দেওয়া যায়। যখন খুব নেশা করে, নেশা ছাড়ানোর জন্য তাকে নেশা মুক্তি কেন্দ্রে দেওয়া হয়। এখন সে পড়াশুনো করছে না, লাম্পট্য বৃত্তি যাপন করছে, তাকে সেই ঠিক পথে আনার জন্য যে নেচার, তার যে প্ল্যানেট তার নেচার ওইগুলো করাচ্ছে, তাকে তার ফেভারে আনা যায়। তা বলে সে বিদ্বান হয়ে যাবে না, ফার্স্ট বয় হয়ে যাবে না, বা ফার্স্ট গার্ল হয়ে যাবে না। যেটা করছিল তার থেকে কমিয়ে আনা যায়, আর কিছু করা যায় না। শত্রু কতটা আমার ক্ষতি করবে, প্রত্যেকটি ভাবে একটি করে নাম দেওয়া আছে।
ষষ্ঠ ঘর রিপু ভাব, আমাদের ষড়রিপু আছে, আমাদের মধ্যে শরীরের মধ্যে সবকিছু আছে এবং শরীরের প্রত্যেকটি জায়গায় একটি রাশি দিয়ে চিহ্নিত আছে এবং প্রত্যেকটি রাশির একটি করে প্রতীক আছে, প্রতীক চিহ্ন। এই প্রতীক চিহ্নগুলোর একটা মিনিং আছে, মানে আছে, কেন এই প্রতীকটা রাখা হয়েছে তার মানে আছে। আর সেই মানেগুলো উদ্ধার করে এবং তার মধ্যে এক একটা ঘরে 2.25 নক্ষত্র আছে। বৃহস্পতির নক্ষত্র কোনো জায়গায় একভাবে বসা নেই, দুটো করে ঘর নেই থাকে। মঙ্গলের নক্ষত্র দুটো করে ঘর নেই থাকে, রবির নক্ষত্র দুটো করে ঘর নেই থাকে, বৃহস্পতির নক্ষত্র দুটো করে ঘর নেই থাকে। তাহলে শনি একটি ঘর নিয়ে থাকে, একটি ঘর নিয়ে থাকে। শনির নক্ষত্র হচ্ছে 8, 17, 26, কর্কট, বৃশ্চিক, মীন, 3টে ঘরে থাকে। তাহলে এই শনি হচ্ছে মূল কাণ্ডারি, যে মানুষের জীবনকে শৃঙ্খলাবদ্ধভাবে, শৃঙ্খলভাবে এবং ডিসিপ্লিন ওয়েতে চালিত করে। স্যাটার্ন, শনি, যার জন্য রবিচন্দ্রের 7ম ঘরকে শনি রাখা আছে। রবির আত্মাকারক, রবি সূর্য, সূর্য না থাকলে পৃথিবী থাকতো না। সূর্যের থেকে সব গ্রহের সৃষ্টি, পৃথিবী সূর্যের থেকে তৈরি। সূর্য আছে বলেই আমরা আছি। যদি ঈশ্বর, গড, আল্লাহ, যে কেউ কাকে মানতে হয়, সূর্যকে মানতে হয়। সেই জীবনী শক্তি, মানুষের সবচেয়ে বড় জীবনী শক্তি। সে না থাকলে কিচ্ছু থাকতো না। তার যে 7টা কালার আছে, সেই 7টা কালার গ্রহগুলোকে দেওয়া আছে। সেই 7 কালারের রঙের ভাইব্রেশনে চলে। প্রকৃতির কাছে কোনো বিজ্ঞান চলে না, আর বিজ্ঞানের ঊর্ধ্বে জ্ঞান। বিজ্ঞান তো যুক্তি, ফর্মুলা। সেই জায়গাটায়, সেই জ্যোতিষবিদ্যায় যদি যুক্তি দিয়ে খোঁজা যায়, তাহলে কিন্তু জ্যোতিষ কিছুটা দর্শন। দার্শনিক ভাষায় তাকে যদি বিচার করা যায়, দর্শন প্রত্যেক মধ্যে আছেই, প্রত্যেক মানুষের মধ্যে আছে। এবং জল, অগ্নি, পৃথ্বী, বায়ু মানুষের মধ্যে। পৃথ্বীর উপর দাঁড়িয়ে আছেন, জল শরীরের 3 ভাগ রয়েছে, বায়ুর কারণে নিঃশ্বাস নিচ্ছেন, আগুনে দহন হয়। কোনো জিনিস দহনে শক্তির উৎপাদন হয়, যে জিনিসই পড়ে শক্তিতে উৎপাদন হয়, আর সেই শক্তি মানুষকে চালিত করে। তাহলে মীন লগ্নের 2য় ঘর দহন ঘর, মঙ্গলের ঘর, অগ্নিরাশির ঘর। নক্ষত্র আছে 1, 2, 3, যাত্রা শুরু, অশ্বিনী নক্ষত্র, ভরণী, ভরণ পোষণ, কৃত্তিকা, কৃধাতু থেকে। রবির নক্ষত্র 2 নম্বর, শুক্র নক্ষত্র 1 নম্বর, কেতুর নক্ষত্র। তাহলে কেতুর নক্ষত্র থেকে শুরু, গোপনভাবে জীবন শুরু হলো, গোপনভাবে সে জন্মালো, সে পৃথিবীতে আসলো, সে জানে না। সেই কেতু, যার মধ্যে গোপনীয়তা আছে, যার মধ্যে রহস্য আছে, যার মধ্যে লুকানো প্রবৃত্তি আছে। বিকাশ ঘটে 2 নম্বরে, ভরণ পোষণের পরে। রবির নক্ষত্র গিয়ে আলোর ছটা বেরোয়। সেইভাবে একটা প্ল্যানেট, একটা গ্রহ তার প্রত্যেকটা বন্ধুকে সে চেনে এবং প্রত্যেকটা শত্রুকেও সে চেনে।
নৈসর্গিক গ্রহ কোনো অশুভ শুভ কিছু নেই, সাপেক্ষে শুভ হয়ে ওঠে, সাপেক্ষে অশুভ হয়ে ওঠে। আমি কারুর কাছে ভালো, আমি কারুর কাছে খারাপ, আমি সবার কাছে ভালো না, সবার কাছে ভালো হওয়াও যায় না। আর সবার কাছে ভালো না কেন, সেই প্রতিদ্বন্দ্বিতায় যদি আমি দৌড়ই, তাহলে আমি অবসাদে ভুগব। গ্রহরাও সেই অবসাদগুলো ভোগায়। কেন ভোগায়? আমি এত শিক্ষা আরোহণ করেছি, আমার শিক্ষা ব্যবস্থা ভালো এবং আমার অনেক সার্টিফিকেট আছে, তাহলে সেই সার্টিফিকেটগুলোর মূল্য তো তখনই যখন আমি কর্ম পাবো, সার্টিফিকেটকে ইউটিলাইজ করতে পারবো। তাহলে সেই জায়গাটা ফিফথ হাউসের খেলা, পঞ্চম ঘরের। তাহলে লগ্ন একটি হচ্ছে সময়, মুহূর্ত, যে সময় আমি জন্মাচ্ছি, সেই সময়ের প্ল্যানেট পজিশন কি ছিল, আমি এটা নিয়ে এসছি, আমি সব নিয়ে এসছি পৃথিবীতে। আমি যখন এসছি পৃথিবীতে, আমি সব নিয়ে এসছি আমার সাথে করে। বুদ্ধি নিয়ে এসছি, জ্ঞান নিয়ে এসছি, দৃষ্টি নিয়ে এসছি, স্বাদ নিয়ে এসছি, সমস্ত কিছু শরীরের মধ্যে আমি নিয়ে এসছি। এক বীজ থেকে বহু বীজে পরিণত হয়েছি। তবু আমি সাকসেস না। একটা সময় এসে আমি বাড়ি খেয়ে যাচ্ছি, আমি একটা সময় এসে আমার সামনের থেকে আমার সব জিনিস সরে যাচ্ছে। তাহলে সেই জিনিসগুলো, সেই যে 8th হাউস, 12th হাউস, 6th হাউস, 3rd হাউস, এই জিনিসের এই তৃতীয় ঘর এবং তার সপ্তম ঘর, তাহলে সেই জায়গাগুলো, সেই প্ল্যানেটগুলো যদি বা সেই গ্রহগুলো যদি ভালো রকমভাবে ভালো সম্পর্ক না তৈরি করতে পারে, তাহলে সেখান থেকে তার অধঃপতন শুরু হয়। কারণ নেচারই তাকে নামিয়ে দেয়। কোনো বিকৃত মস্তিষ্ক লোক দিন না রাত বোঝে না, কেননা তার মাথা কাজ করে না। তাহলে আমরাও কোনো কোনো সময় কাজ, সবাই পাগল, এই পৃথিবীর সমস্ত লোক পাগল। কেউ হয়তো ধমকে উঠবে, কি বলছেন আপনি? ঠিক বলছি, যে কোনো একটা বিষয়ে সে পাগল। কেউ প্রেমে পাগল, কেউ গানে পাগল, কেউ লেখাপড়ায় পাগল, কেউ কর্মে পাগল, কেউ অর্থ সংগ্রহে পাগল, কেউ নেশায় পাগল, সমস্ত সব, কে যে যার প্রবৃত্তিতে পাগল। সে এই প্রবৃত্তি যখন তার থেকে সরে যায়, তার থেকে দূর চলে যায়, অবসাদ, সেকেন্ড পাগল। অবসাদ যখন তাকে ঘিরে বসে, তখন তার সমস্ত জ্ঞান শূন্য হয়। সেই জায়গাটায় যেমন নাকি মঙ্গল রক্ত সঞ্চালক কারক গ্রহ, বুধ হচ্ছে প্রচণ্ড দ্রুত গতিতে আমাকে চিন্তা শক্তি পৌঁছানোর কারক, কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করতে পারবে না, কেন খুব ছোট প্ল্যানেট এবং সূর্যের খুব কাছের গ্রহ। মাত্র 18 দিন এক ঘর ভোগ করে। শুক্র করে 28 দিন, মঙ্গল করে 45 দিন, রবি করে 30 দিন, চন্দ্র করে 2.25 দিন। আর যদি বলেন রাহু কেতু, কোনো গ্রহ না, কোনো গ্রহ না, ছায়াপথ দুটো রবিচন্দ্রের। প্রভাব আছে, যেখানে যেভাবে থাকে সেই ভাবের প্রভাব দেখায়, যে প্ল্যানেটের সাথে থাকে তার সাথে সম্পর্ক তৈরি করে। যখন আপনি জামা কাপড় পরে আয়নার সামনে দাঁড়ান, আয়নার সাথে যেমন সম্পর্ক হয়, ছায়া আয়নাটা যেমন আপনার ছায়া আপনার সঙ্গে চলে, ছায়া কোনোদিন ছেড়ে যায় না, রাহুকেতু আপনাকে ছেড়ে যায় না। রাহুকে নেচারে দেখানো হচ্ছে মানে গলা কাটা, কেতুকে সর্পকুণ্ডলী হিসেবে, তার মানে কুণ্ডলীর মধ্যে গোপন তত্ত্ব। রাহু হচ্ছে কি শুরু ভালো, যার শেষ আপনাকে নিজে করতে হবে। যদি বৃহস্পতি শনি ফেভার না থাকে, যদি মঙ্গল আপনার উদ্যমতায় না থাকে,
তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। চন্দ্র আবেগ, রবি বাস্তব, রবি সত্যি, সূর্য সত্যি, মৃত্যু সত্যি, বেঁচে আছি মিথ্যে। কতক্ষণ বাঁচবো জানে না, কেউ জানে না, কিন্তু মরতে হবে সবাই জানে, এটা সত্যি, চরম সত্যি। সেই মৃত্যুর ঘর অষ্টম স্থান। তাহলে অষ্টমের একটা 9th হাউস হচ্ছে লগ্নের 4th হাউস। তাহলে 4th হাউসের প্ল্যানেটগুলো যদি 8th হাউসের সম্পর্কে এবং 8th 4th নক্ষত্র যদি মানে দুর্ভাগা জায়গায়, মানে আজে বাজে জায়গার সাথে কানেকশন করে, তাহলে মৃত্যু বলে দেওয়া যায় না, কিন্তু ওই সময় কিন্তু তোমার দশা, প্রত্যন্তর দশা, এবং সেই জায়গাটায় যদি সেই গ্রহের জায়গায় আসে, তাহলে বলা যায় এই সময় কিন্তু আপনার প্রচণ্ড শরীর খারাপ হতে পারবে, সাবধানে থাকবেন। মৃত্যুর বিধান যেমন জন্মের সময় আপনি ঠিক করতে পারেন, আজকে হবে না কালকে হবে, কারণ আজকাল তো সব সিজার হয়, প্রাকৃতিক ব্যাপার তো হয় না, মানুষ খুব আর্টিফিশিয়াল হয়ে গেছে। অনেক অনেক আবার দিনক্ষণও দেখে ফেলে, যে পৃথিবীতে আসছে তাকেই আগে ভাগ্য নির্ধারণ করে ফেলে। তখনও করা উচিত না, যে আসছে তাকে আসতে দাও, তার ভাগ্য তুমি নির্ধারণ করো না। একটা প্রকৃতি আছে, তার উপর ছেড়ে দাও, নেচারের উপর ছেড়ে দাও। সে কি নিয়ে আসছে, তার বাবা মার সাথ থেকে আসছে, বাবা মার ভাগ্য তার মধ্যে ঢুকছে, তুমি নির্ধারণ করো না। তাকে চলতে দাও, বুঝতে দাও, শিখতে দাও, পড়তে দাও, তারপরে তার ভাগ্য নির্ধারণ করো। সে যদি বিপথে যায়, বয়স আন্দাজে, তার যে ওই যে বললাম যে প্রত্যেকটি গ্রহেরই যেমন বালক, যুবক, পৌঢ়, বার্ধক্য আছে, ঠিক মানুষেরও তো সেই রকম আছে। সেই জায়গাটায় যদি সে টালমাটাল হয়, তখন তার বিচার করো। অতএব সেই 5+ মানে 6, সেই 6 রিপু পার করুক, তারপরে তাকে দেখো। প্রত্যেকটি নক্ষত্র কিন্তু কথা বলে গ্রহের সাথে সাথে, বিরূপ কথা বলে যদি মিল না থাকে। শুক্রের নক্ষত্র শুক্রের সাথে কি কথা বলবে, সে তো ওরই নক্ষত্র। তাহলে শুক্রের নক্ষত্র শনির সাথে ভালো কথা বলবে, আবার শনি আবার শুক্রের নক্ষত্রের সাথে ভালো কথা বলবে। শনি রাহুর সাথে ভালো কথা বলবে, শনি কেতুর সাথে নক্ষত্রের সাথে ভালো কথা বলবে না, ভালো ব্যবহার করবে না, ভালো ব্যবহার দেখাবে না, নেচারে পাল্টে যাচ্ছে। কেতু শুক্রের সাথে নেচারে একভাবে আসবে না। প্রেম ভালোবাসা থাকলে সন্দেহের কারণে ভেঙে যাবে, বিবাহ হলে ইগোর কারণে ভেঙে যাবে, সেই জায়গাটা বিচারের ব্যাপার রয়েছে। প্রত্যেকটি 12টার মধ্যে মানুষের সেই বলে 12 দশা ভোগ করতে হয়। কোন সময় কোন জায়গাটায় আসবে, কোন সময় কোন জিনিসটা আসবে, সেটা বুঝতে হয়। এবং প্রত্যেকটি যেমন যেমন বললাম অগ্নি রাশিতে যেমন এক নক্ষত্র, তাহলে মেষ, ধনু, সিংহ এই 3 রাশিতে একই নক্ষত্র থাকে। প্রত্যেকের নেচার অনুযায়ী এক নক্ষত্র। পৃথ্বী রাশিতে 3টে পৃথ্বী রাশিতে একই নক্ষত্র আছে, 3টে বায়ু রাশি মিথুন, তুলা, কুম্ভ একই নক্ষত্র আছে, কিন্তু নক্ষত্র নাম অন্য আছে। মিথুনে যেমন 5, 6, 7, ওই মঙ্গলের নক্ষত্র 2 ঘরে, রাহুর নক্ষত্র 6 নম্বর, আদ্রা নক্ষত্র একই ঘরে থাকে। আবার তুলা রাশিতে 14, 15, 16 মঙ্গল, রাহু, বৃহস্পতি। মিথুন রাশিতেও সেই মঙ্গল, রাহু, বৃহস্পতি। আবার কুম্ভ রাশিতেও মঙ্গল, রাহু, বৃহস্পতি। এই 3 নক্ষত্র নিয়ে বিরাজ করে। তাহলে 23 নম্বর নক্ষত্র মকরের ফল আর কুম্ভের ফল নিশ্চয়ই এক দেবে না, ওটা মঙ্গলের নক্ষত্র। মীন লগ্নের দ্বাদশ ঘর, দ্বাদশ আমি কি বলি, জ্যোতিষশাস্ত্র হিসেবে বলি লস্ট হাউস, শেষ ঘর। তাহলে শেষ ঘরের অধিপতি যদি ভালোভাবে থাকে,
ভালো সম্পর্ক তৈরি করতে পারে, তাহলে শেষ ঘরের ফল শেষ হয় না, বরং অনেক উঁচুতে ওঠে। যার জন্য এক লগ্ন থেকে সমরাশি বিষম রাশি, সমরাশির একরকম হোরা বিচার, বিষম রাশির একরকম হোরা বিচার, দুটো হোরা, রবির হোরা, চন্দ্রের হোরা। কোন রাশিতে কোন হোরা বিচার হবে সেটা আলাদা। এক এক লগ্নের এক এক দ্রেক্কান, 3টে দ্রেক্কান থাকে। ওই লগ্ন পঞ্চম নবমের খেলা, 3 ত্রিভুজ। মেষ লগ্ন থেকে দাগ টানলে সিংহ রাশিতে শেষ হবে, সিংহ রাশি থেকে সোজা দাগ টানলে ধনু রাশিতে শেষ হবে, ধনু থেকে আবার সোজা থাকলে গিয়ে মেষ রাশিতে শেষ হবে। ত্রিভুজ তৈরি হলো। তাহলে 3টে দেক্কান। এবার লগ্ন কত ডিগ্রিতে পড়েছে সেই ডিগ্রির দেক্কান অনুযায়ী সেই দেক্কানের ফল দেবে। সেই প্ল্যানেট কোনটি? মেষ লগ্নের পঞ্চম ঘর রবি, নবম ঘর বৃহস্পতি। তাহলে পঞ্চম অগ্নি রাশি, কিন্তু স্থির রাশি, কিন্তু লগ্ন চর রাশি অগ্নি রাশি। আবার নবম দ্বিস্বভাব রাশি এবং অগ্নি রাশি। তাহলে দ্বৈত স্বভাব, মানে এলোমেলো আগুনের কিছুটা এলোমেলো জীবনের মধ্যে বৃহস্পতির ঘর। কিন্তু সবাই বললো বৃহস্পতি শুভ গ্রহ, শুভ সব গ্রহ, 7টা গ্রহ শুভ। রাহু কেতু কিন্তু বলেছি ছায়া গ্রহ। রাহু কেতুকে গ্রহ ধরে যারা করে বা গ্রহ ধরে যে বিচার করে তারা কিন্তু সব রকম ভাবে ভুল পথে চলছে। রাহুর কিন্তু মূল ত্রিকোণ ধরায় কুম্ভ রাশি, রাহু কিন্তু তুঙ্গস্থ ধরায় মিথুন রাশি, কেতু তুঙ্গস্থ ধরায় ধনু রাশি। কিন্তু প্রভাব তার একটা আভাস পড়ে। নিজস্ব ঘর নেই, যেমন প্রত্যেক গ্রহের 2টো করে ঘর আছে রবিচন্দ্র ছাড়া, রাহু কেতুর তো নেই। তাহলে একটা হিসেব করে বুধের সাথে বুধের ঘরে তুঙ্গস্থ বা কোনো রাশিতে 2টো আছে মিন্ট্রু বা ইসের শুক্রের ঘরে তুঙ্গস্থ, তাহলে রাহু বুধ শুক্রের সাথে ভালো মিত্রতা বোঝাচ্ছে যেহেতু ওই ঘরে তুঙ্গস্থ হয়। আবার কেতুকে মঙ্গল আর বৃহস্পতির সাথে মিত্রতা বোঝাচ্ছে যেহেতু বৃশ্চিক এবং ধনুতে তুঙ্গস্থ হয়। এক একজন এক এক ফল ভাবে কাজ করে। 2টো উপায় করা যায়, বৃষ বৃশ্চিক করা যায়, মিথুন ধনুও করা যায়। কোন উপায়ে কোনটা করা যায় সেটাই জ্যোতিষীর হিসাব। সেই হিসাবটা বুঝতে হয় যে কোন হিসাবে কোনটা ধরব। জীবনের ক্ষেত্রে তো চলতে গেলে অনেক অসুবিধা আসে, অনেক রকম অনেক ভাবে আসে। যদি 4th হাউসের প্ল্যানেট যদি ভালো না হয় 5th হাউসে ফল দেবে না। 4th হাউস হচ্ছে নিম্ন শিক্ষা, স্কুল বিদ্যা, 5th হাউস তার উচ্চ বিদ্যা। তাহলে 4th মাতা, 4th তার হৃদয়, 5th তার উদর। তাহলে 4th যদি হার্ট হয়, পেট তাহলে 5, 4-5-এর সম্পর্ক এখানে। তাহলে সেকেন্ড সঞ্চয়, মীন লগ্নের 2য় ঘর মঙ্গলের ঘর, সঞ্চয়ের ঘর। তাহলে সেই মঙ্গলের কতখানি, মঙ্গল যদি এখনই গিয়ে কুম্ভ রাশিতে বসে মানে সঞ্চয়াধিপতি দ্বাদশে বসা, তাহলে দ্বাদশে লস্ট হাউস, তার সঞ্চয়ের লস্টে বসে আছে সেই জায়গাটায়। সেখান থেকে মানুষের তাহলে কি আসবে? কিন্তু দ্বাদশপতি শনি, তার অবস্থান কোথায়, কোন নক্ষত্রে বসে রয়েছে, সেই নক্ষত্রাধিপতি কোথায় আছে এবং মীন লগ্ন মীন রাশির কোন দেক্কানে তার জন্ম। 3টে দেক্কান হবে, একটা বৃহস্পতির দেক্কান হবে, একটা চন্দ্রের দেক্কান হবে, আর একটা মঙ্গলের দেক্কান হবে। সেই জাতক বা জাতিকার কোন দেক্কানে জন্ম, সেখান থেকে হিসাব আসবে, সেখান থেকে তার বিচার ব্যবস্থা আসবে।
তাহলে বৃশ্চিক রাশিতে বললাম 16, 17, 18 তিনটে নক্ষত্র আছে, ওই বৃহস্পতি, শনি আর বুধ। তাহলে তুলা রাশি শুক্রের ঘর, শুক্রের দ্বিতীয় ঘর বৃশ্চিকের ঘর, এবং মীন লগ্ন মীন রাশির অষ্টম ঘর হচ্ছে তুলা রাশি, 8th হাউস। 8th হাউস এর 9th হাউস হচ্ছে বুধের ঘর, মিথুন রাশি। তুলা রাশির নবম ঘর হচ্ছে মিথুন রাশি। আবার তুলা রাশির পঞ্চম ঘর হচ্ছে কুম্ভ রাশি। তাহলে 8th হাউস যদি তার নিধনের ঘর হয়, তার মৃত্যুর ঘর হয়, শেষ ঘর হয়, তাহলে সেই রাশির অধিপতি শুক্র সে কোথায় কিভাবে বসে আছে, তার নক্ষত্র কোন মিত্রের সাথে বসে আছে, এবং তার 5th হাউসের শনি কিভাবে বসে আছে, আর তার 9th হাউসের বুধ কিভাবে বসে আছে, তার উপর বিচার আসবে। এবং তার দশা কি চলছে। ধরুন কারুর মীন রাশি মীন লগ্নে চন্দ্র বসে রয়েছে, চন্দ্র বসে রয়েছে 26 নম্বর নক্ষত্রে, তাহলে শনির দশায় জন্ম। তাহলে শনির দশা কতটুকু সে প্রথম জীবনে পেয়েছিল। শনির পরে বুধের দশা আসবে, বুধের পরে কেতুর দশা আসবে, কেতুর পরে শুক্রের দশা আসবে, শুক্রের পরে রবির দশা আসবে। তাহলে এই যে পরপর পরপর যে দশাগুলো আসতে থাকে, সেই দশাধিপতির মধ্যে তাহলে শুক্র যখন আসে, তাহলে শুক্র তার অষ্টম তৃতীয় ঘর, বৃষ রাশি 3rd হাউস তৃতীয় ঘর, এবং তুলা রাশি তার 8th হাউস। তাহলে শুক্রের দশা সে পাচ্ছে যদি 26 নম্বর নক্ষত্রে তার জন্ম হয়ে থাকে। শনির দশা কাটিয়ে সে বুধের দশায় ঢুকবে, তারপরে কেতুর দশায় ঢুকবে। তাহলে শুক্রের দশা সে যখন ভোগ করবে, শুক্রের দশা 20 বছর, তাহলে তার পূর্ণ একদম জীবনের মাঝখানে শুক্রের দশা পাচ্ছে, 8th হাউসের এবং 3rd হাউসের দশা। সেই শুক্র জন্মকালীন কোথায় ছিল এবং কত নম্বর নক্ষত্রে ছিল, এবং সেই নক্ষত্রের অধিপতি কোথায় বসেছিল, সেইগুলো দেখার দরকার আছে। দেখে একটা বিচার বিধান দেওয়া উচিত। আমি সবগুলোই কিন্তু বলছি, এগুলো জ্যোতিষশাস্ত্রটা কিন্তু নেচারের উপরে চলে। জ্যোতিষশাস্ত্রের মধ্যে মেষ রাশির কি নেচার, মীন রাশির কি নেচার, মীন রাশির অধিপতি বৃহস্পতি কোন নেচারে বসেছে, এবং পঞ্চম নবম দ্রেক্কানধিপতি কিভাবে বসেছে, এবং তার নক্ষত্র, যে নক্ষত্রে চন্দ্রের জন্ম, চন্দ্র যেখানে নক্ষত্র ধরেছে 26 নম্বর শনি, শনি কিভাবে বসেছে, এবং শনির 3টে দৃষ্টি আছে, 3rd হাউস, 7th হাউস, 10th হাউস, তৃতীয় দৃষ্টি, সপ্তমে দৃষ্টি, দশমে দৃষ্টি, এবং সেই দৃষ্টিগুলোর উপর যার উপরে গিয়ে পড়েছে সেটা কোন ভাবের ঘর। কেন লগ্ন থেকে যদি 1 নম্বর ধরা হয়, দ্বিতীয় ঘর সঞ্চয়, তৃতীয় ঘর সহজ, চতুর্থ ঘর মাতা, পঞ্চম ঘর তার পুত্র, ষষ্ঠ ঘর তার রিপু, সপ্তম ঘর তার বিবাহ, অষ্টম ঘর তার নিধন, নবম ঘর তার ভাগ্য, দশম ঘর তার কর্ম, একাদশ ঘর তার আয়, দ্বাদশ ঘর তার ব্যয়। এগুলো হলো 12টা। এই 12কে 12 দিয়ে গুণ করলে 144 হয়। তাহলে 144কে যদি 1 + 4 + 4 করা যায় = 9 হয়, 9। তাহলে 1 থেকে 9 অবধি সংখ্যাই আছে, তারপরে কিন্তু পুনরায় সব সংখ্যাই ঘুরে ফিরে আসে। তাহলে সেই জায়গাটায় সেখান থেকে সেই অষ্টমের 9th হাউস বললাম বুধের ঘর, আর অষ্টমের 5th হাউস বললাম শনির ঘর, যেটি দ্বাদশ ঘর, মীন লগ্ন মীন রাশির কুম্ভ রাশির ঘর। সেখান থেকে সে কিভাবে আসছে সেইটা দেখার থাকে, সেই জায়গাটা সে বিচারটা থাকবে। তাহলে যদি শনি যেমন তুঙ্গস্থ হয় তুলা রাশিতে, শনি নিচস্থ হয় মেষ রাশিতে, তাহলে শনি যদি তুলা রাশির 3টে নক্ষত্র 14, 15, 16, ওই যে মঙ্গল, রাহু আর বৃহস্পতি, মানে লগ্নাধিপতি, রাশি অধিপতি, নক্ষত্র একটা অষ্টম ঘরে আছে, অষ্টম নবম 2টো ঘর নিয়ে চলছে। তাহলে সেই ঘর থেকে যদি শনি বসে 16 নম্বর নক্ষত্র তুলা রাশিতে,
তাহলে শনির দশম দৃষ্টি গিয়ে কর্কট রাশিতে পৌঁছবে, শনির সপ্তম দৃষ্টি পৌঁছবে সেকেন্ড হাউসে, দ্বিতীয় ঘরে, শনির তৃতীয় দৃষ্টি পৌঁছবে তার দশম, লগ্নের দশম ঘরে, ধনু রাশিতে। তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে মানুষ তখন সেই শনির দৃষ্টি থার্ড হাউস, সেভেন্থ হাউস, 10th হাউস, তাহলে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি শনির দৃষ্টির মধ্যে আছে। তাহলে শনি তার একাদশপতি, দ্বাদশপতি, সেই জায়গাটায় বিচারে দেখে। তাহলে মানুষের জীবনের ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় আপস ডাউন আছে। একটা মানুষ একবার ডাক্তারের কাছে গিয়ে যেমন নাকি তার কোনো জীবনে রোগ হবে না, এটা হতে পারে না। আবার একবার জ্যোতিষের কাছে গিয়ে তার আর সময় খারাপ আসবে না, এটাও হতে পারে না। আরে আমরা তো খারাপের মধ্যে দিয়েই যাচ্ছি। কোনো সময় বিয়োগ, স্বজন বিয়োগ থাকে, কোনো সময় পরীক্ষায় ফেল থাকে, কোনো সময় আনন্দ থাকে, পাস থাকে, অনেক বিয়োগও থাকে। তাহলে যোগ আর বিয়োগ এই দুটোর মধ্যে দিয়ে চলছি। যোগগুলো আমাকে আনন্দ দেয়, বিয়োগগুলো আমাকে দুঃখ দেয়। তাহলে বিয়োগ কতখানি আর যোগ কতখানি, সেই জায়গাটায় বিচার। তাহলে 27টা যোগ আছে, 27 যোগ 27 নক্ষত্র, 12 রাশি, 12টা রাশি, 12টা লগ্ন হবে। তাহলে দ্বাদশ রাশির যে দ্বাদশ লগ্ন, যে বুঝিয়ে দিলাম যে উদিত স্থানে যে জায়গায় লগ্ন শুরু হচ্ছে, আবার পরের দিন সেই 24 ঘন্টায় গিয়ে লগ্ন সেইখানে গিয়ে শেষ হচ্ছে। তাহলে প্রতি 4 মিনিটে লগ্ন 1 ডিগ্রি দৌড়ায়। তাহলে 30 ডিগ্রি দৌড়তে তার 120 মিনিট লাগে। তাহলে 120 মিনিট মানে 60 মিনিটে 1 ঘন্টা, 120 মিনিট মানে 2 ঘন্টা। 2 ঘন্টা তার একটা ঘর দৌড়তে লাগছে। তাহলে বৃশ্চিক রাশি যদি তার নবম ঘর হয়, নবমের পঞ্চম ঘর হচ্ছে কি তার লগ্নের ঘর হয়ে যাচ্ছে। বৃশ্চিক রাশির পঞ্চম ঘর মীন রাশি। এবার বৃশ্চিক রাশির নবম ঘর কিন্তু তার পঞ্চম ঘর, লগ্নের পঞ্চম ঘর, চন্দ্রের ঘর, কর্কট রাশির ঘর। তাহলে সেই জায়গাটা গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে সেখান থেকে সেই বিচারটা আসে তখন 5th, 9th এবং 9th to 5th, 9th to 5th, এইভাবে কালেকশনগুলো আসে। এবং সেই কালেকশনের থেকে মানুষের জীবনের থেকে সেই পর্যায়ক্রমভাবে সেই জীবন থেকে উন্নতি অবনতি, এই তো দুটো কথা, খারাপ না ভালো, মঙ্গল না অমঙ্গল, মানুষের এইগুলো তো থাকে। সেই জায়গাটায় দাঁড়িয়ে মানুষ কতটা কি করতে পেরেছে, সেই জায়গা থেকে সেই জীবনটা আসে গিয়ে সেখান থেকে সেই মানুষগুলো তার জীবনের প্রত্যেকটা ভাগে মানুষ কি চায়, শিক্ষা, শিক্ষান্তে কর্ম, কর্মের পরে বিবাহ, বিবাহ নাও করতে পারে, বিবাহ নাও হতে পারে, না হওয়ারও যোগ আছে, সেই যোগ বার করতে হয়। এবং বিয়ের পরে তার পারিবারিক শান্তি কতখানি সেটাও বলা যায়, এবং বিয়ের পরে তার দাম্পত্য কলহ কতখানি ভালো থাকবে বা খারাপ থাকবে সেটাও বলা যায়। তাহলে সেই জায়গাটা করে রিপেয়ার করা যায়। হাত ভেঙে গেলে আর হাত নতুন করে তৈরি হয় না, রিপেয়ার করা হয়, ব্যান্ডেজ বেঁধে ওষুধ দিয়ে পেন ব্যথা কমিয়ে তাকে রিপেয়ার করা হয়। সেরকম ছক নিয়ে একবার জন্মালে ওইটাই আপনি নিয়ে এসছেন, ওটার মধ্যে যে খারাপ জিনিসগুলো সেগুলোকে রিপেয়ার করা হয়। সেই রিপেয়ারটা কতখানি করা যেতে পারে, সব দিক দেখে তারপরে চিন্তায় যাওয়া উচিত, সব কিছু দেখে তারপরে এগোনো উচিত। একটা দিক থেকে বিচার করে বা একটা জিনিসের উপরে একদম মূল বক্তব্য ছেড়ে দিয়ে আপনি মাঙ্গলিক, আপনি কালসর্প, আপনি 7.5 প্রভাব, আপনার মধ্যে এই রয়েছে, এই সমস্ত বলে বিভ্রান্ত করে লাভ নেই। প্রত্যেক মানুষের মধ্যে এগুলো আঁকে, প্রত্যেক মানুষ এইসব ভোগ করে আসে, কিন্তু সে বহাল তবিয়তে আছে। আপনার এই জীবনে কিছু হবে না, কালসর্পযোগ, আপনার গুরুচণ্ডাল দোষ, আপনার গ্রহণ দোষ, আপনার রয়েছে রবি রাহু একসাথে, এগুলো থেকে বেরোনো যায় যদি আপনি সেগুলো করতে পারেন। আর বেরোতে আপনাকে হবেই জীবনের ক্ষেত্রে, সব কিছু বাধা অতিক্রম করে আপনাকে এগোতে হবে। সেই মনোবল নিয়ে এগিয়ে রাখুন, ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে, নমস্কার।